বিশ্বাসের আয়নায় যখন সন্দেহের আঁচড় লাগে তখন ভালোবাসার রংটাও কি ফিকে হয়ে যায়? শুভ্র আর সারার সাজানো মুহূর্তগুলো কি তবে শুধুই মিথ্যে মায়ার জাল? নদীর তীরের সেই মিষ্টি স্মৃতিগুলো মুছে যেতে না যেতেই সারার সামনে এলো এক কঠোর সত্য। শান্তা আর শুভ্রর সম্পর্কের আড়ালের গল্প কি তবে সত্যি ধ্বংস করে দেবে সারার সাজানো সংসার? শুভ্রর বুকে শান্তাকে দেখে সারার হাতের কাছের কাপটার মতোই কি ভেঙে চুরমার হয়ে যাবে তাদের সম্পর্ক? গল্পভরিণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শুনতে চলেছি বিশেষ ধারাবাহিক গল্প চুক্তির ৪ বছরের ১২তম পর্ব। চলুন দেখা যাক সারার এই নিঃশব্দ কান্না আর শুভ্রর নীরবতা আজ কোন পরিণতির দিকে নিয়ে যায়। আপনি? কেন? আপনি কখন ঘুম থেকে উঠেছেন? শুভ্র মুচকি হেসে সারার দিকে এগিয়ে আসলো। সারা পিছাতে লাগল। একসময় দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। শুভ্র সারার দিকে এগাতে রুমের মধ্যে ঢুকে গেল। শুভ্র রুমে ঢুকেই দরজা লক করে দিল। সারা কেঁপে উঠল। শুভ্র সারার দিকে তাকিয়ে আগাতে থাকল। শুভ্র সারা পিঠ দেয়ালে ঠেকতে সারা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। শুভ্র সারার খুব কাছে এসে দাঁড়াল। নিজের শক্তপোক্ত হাত সারার পেটে ছোঁয়াতেই সারা কেঁপে ওঠে। শুভ্র সারার মুখের দিকে ঝুঁকে সারার মুখের ওপর পড়ে থাকা ছোট চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। সারা চোখ খিচে বন্ধ করে আছে। তাকিয়ে থাকার শক্তি নেই তার। লজ্জায় গিলে ফেলল তাকে। ইস, কিভাবে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে তার দিকে। পিচ্চি পাখি, ঘুরতে যাবে? এখানে নদী আছে, মাঠও আছে। শুভ্রর কথায় সারা পিট করে চোখ খুলল। তাকিয়ে দেখল শুভ্র এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বেমালুম স্বপ্নের কথা ভুলে গেল। সারা চোখ নামিয়ে নিল। তাকানোর শক্তি নেই তার। আর লজ্জায় গিলে ফেলল তাকে। ইস, কিভাবে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে তার দিকে। পিচ্চি পাখি, যাবে? শুভ্র মায়া ভরা কণ্ঠে বলে ওঠে। চলেন। সারা তোতলায় বলে ওঠে। পিচ্চি পাখি, চুল ঠিক করে চাদর নাও, বাইরে ঠান্ডা, রোদ উঠবে না আজ। আচ্ছা, সারা মৃদু স্বরে উত্তর দিল। 10-20 মিনিটে সবার চোখ ফাঁকি দিয়ে শুভ্র আর সারা বেরিয়ে গেল গ্রাম ঘুরতে। শুভ্রর একটাই চাওয়া, সারার হাসি, যা দেখলে শুভ্রর হৃদয় জুড়িয়ে যায়। গ্রামে শিশিয়ে ভেজা মেঠো পথ ধরে খালি পায়ে হেঁটে চলেছে শুভ্র আর সারা। দূর থেকে সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। তবে সারার এই ফুলে অ্যালার্জি হওয়ায় গেল না, সোজা চলে এলো নদীর ধারে। নদীর তীরে বসে পানিতে পা ডুবিয়ে বসল শুভ্র আর সারা। এবার সারা বায়না ধরল। এতদিন শ্রাবণ ভাই গান শুনিয়েছে, আজ আপনি শোনাবেন। শুভ্র মানা করল, সে গাইবে না। কিন্তু সারা নাসরবান্দা, সে শুনেই ছাড়বে। আমি গান পারি না পিচ্চি পাখি, আর এই সকালে কে গান শোনে? আমি শুনব। আপনার সমস্যা তালুকদার সাহেব? না, গান বিকেলে অথবা সন্ধ্যায় শুনতে হয়। আপনি গাইবেন কিনা বলেন? সারা রাগী কণ্ঠে বলল। না, কি করবা? এই, আপনি আমার স্বামী, আপনার 10টা না, 5টা না, একটা মাত্র বউ আমি, আপনার কথা রাখবেন না আপনি? ঠোঁট উল্টে কাঁদু কাঁদু হয়ে বলে সারা। ইমোশনাল ব্ল্যাকমেল করছো জান? স্মিত হেসে শুভ্র বলে। আর শোনানো লাগবে না, আমি কত শখ করে বললাম একটা গান শোনান। আমি আরও ভাবলাম এই কুয়াশার মাঝে নদীর গরম পানিতে পা ডুবিয়ে আপনার গান শুনব। রাগ করো কেন? রোম্যান্টিক ভাইব চলে আসলে কিন্তু আজ রাত। শুভ্র আর না বলে নিজের ঠোঁট কামড়ে ধরল। সারা এবার বেশ রেগে গেল। উঠে দাঁড়াতে গেলেই শুভ্র হাত টেনে বসিয়ে কাছে টেনে নিয়ে সারার ঘাড় থেকে চাদর সরিয়ে সারার ঘাড়ে মুখ ডুবিয়ে লম্বা একটা শ্বাস নেয়। তারপর সারার ঘাড় থেকে হালকা মুখ উঁচু করে সারার চাদরে নিজেকেও আবৃত করে। সারা আবেশে চোখ বুজে নেই। শুভ্রর স্পর্শ পেলে সারা রাগ করতে পারে না। সারার মাথা শুভ্র নিজের ঘাড়ে রাখে। তারপর সারার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নদীর বাষ্প ওঠা নীল জলে তাকিয়ে খালি গলায় গেয়ে ওঠে। ওগো, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। শুভ্র থামল। সারা মাথা উঁচু না করেই বলল, থামলেন কেন? শুভ্র পকেট থেকে ফোন বের করে চেক করে বলল, পিচ্চি পাখি, 11:20 বাজে, 1 ঘণ্টা হয়ে গেছে আমরা বাড়ি থেকে বের হয়েছি। তুমি কিছু খাওনি, চলো। সারা উঠল না,
আহ্লাদি কণ্ঠে বলল, তাইলে বলেন, আমারই প্রতিদিন গান শোনাবেন। শুভ্র হাসল। আগে অহনার সাথে ভার্সিটি ক্যাম্পাসে বসে এমন গানের কলি খেলত। অহনাও বায়না ধরত সবসময় অসময় গান শোনার জন্য। শুভ্র খুশি মনে সব কাজ ফেলে আগে অহনাকে গুরুত্ব দিত। পুরনো কথা ভেবে লম্বা দম নেই শুভ্রকে চুপ থাকতে দেখে সারা বলে ওঠে, কি হলো, শোনাবেন না? শুভ্র সারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার পিচ্চি পাখির আবদার আমি গ্রহণ করলাম। সারা খুশিতে দিক বিদেক ভুলে শুভ্রকে কেস করে বসল। যখন বুঝতে পারল সে কি করেছে, তখন লজ্জায় সারা তাড়াতাড়ি শুভ্রর পাশ থেকে উঠে সরি সরি করতে করতে পাড়ে চলে এলো। এদিকে শুভ্র তার প্রেয়সীর থেকে অনাকাঙ্ক্ষিত চুম্বন পেয়ে ফ্রিজ হয়ে গেছে নদীর শীতল হাওয়ায়। শুভ্রের হুঁশে এসে সারাকে নিয়ে বাড়ি ফিরল। সারা রাস্তায় সারা একবারও শুভ্রর দিকে তাকাল না। শুভ্র মুচকি হাসল, কিন্তু কিছু বলল না। শ্রাবণ সকাল থেকে সারা খুঁজে চলেছে। মণিমণি তারই দিকে শান্তাকে নিয়ে সমস্ত প্ল্যানিং শেষ। সে শান্তাকে বলেছে সারাকে সে সহ্য করতে পারে না, আর সে চায় শান্তা শুভ্রর বউ হোক। কথাটা শুনে শান্তা অনেক খুশি হয়ে যায়। মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেলে যেমন আনন্দ লাগে, শান্তা সব প্ল্যানিং করে পিঠা খাচ্ছে সোফায় বসে বসে। এদিকে শ্রাবণের রাগ বাড়ছে তীর করে। শুভ্র সারা দুজনকেও বাড়ি নেই, তার মানে তারা দুজন একসাথে। শ্রাবণের মাথায় আগুন জ্বলছে। তার বাড়ির পিছনে পুকুর পাড়ে গিয়ে বসল। পুকুরে পানিতে ভরপুর। সেই মুহূর্তে আনিশা কয়েকটা গ্লাস নিয়ে পুকুর পাড়ে আসে। গ্লাসগুলো শানের উপর রেখে সে নিচে নামে। স্পষ্ট শ্রাবণ ভাইকে দেখে পানিতে এক পা ভিজিয়ে আরেক শুকনো শানে রেখে একটা লাঠি দিয়ে পানি নাড়াচ্ছে। আনিশার মাথায় কুবুদ্ধি আসল। সে শ্রাবণকে ধাক্কা দিবে বলে পা টিপে টিপে শ্রাবণের পিছে গিয়ে দাঁড়াল। শ্রাবণ তার থেকে 2 শান পরেই বসে আছে। আনিশা পরের শানে পা দিতে শ্রাবণ উঠে দাঁড়ায়। আকস্মিকতায় আনিশা শ্রাবণের সাথে ধাক্কা খেয়ে পা পিছলে পুকুরের ঠান্ডা পানিতে পড়ে। আনিশা সাঁতার না জানার ফলে এক গাদা পানি খেয়ে থেলে হাবুডুবু খেতে থাকে। শ্রাবণও ভরকে যায়। কিছু বুঝে ওঠার আগে গলা সবান পানিতে পড়ে যায়। পুকুর বড় আর গভীর হওয়ায় পানি বেশি। শ্রাবণ তাড়াহুড়ো করে আনিশাকে উঁচু করে ধরে। আনিশা কাশতে থাকে। কাশতে কাশতে গা গুলিয়ে আসে। তখন শ্রাবণ আনিশাকে শানে এনে বসিয়ে দেয়। তারপর রাম ধমক দিয়ে বলে ওঠে, চড়াই দাঁতগুলো সব ফেলে দিব অসভ্য মেয়ে। সাঁতার পারো না তা পুকুরে আসছ কেন? কমন সেন্স নাই তোমার? যে পানিতে পড়লে উঠব কিভাবে আমি? আমারে ধাক্কা দিতে আসছিলা তাই না? এতক্ষণে আনিশা এবার কেঁপে ওঠে। যে প্রশ্নের ভয় করছিল সেটাই সামনে এসে জিগাচ্ছে, এই মেয়ে বলো, শুধু ছোট বলে পার পেয়ে যাচ্ছ, নয়তো থাবড়িয়ে বেয়াদবি বের করে দিতাম। অসভ্য, স্টুপিড গার্ল। বলেই আনিশাকে পাশ কাটিয়ে উঠে গেল শ্রাবণ। এদিকে শ্রাবণ যেতেই আনিশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। শীতে কাঁপতে কাঁপতে সেও উঠে দাঁড়াল। পিছন ফিরে দেখল শ্রাবণ একেবারে শেষ সিঁড়িতে। গায়ের শার্ট ভিজে লেপটে আছে ফর্সা পিঠে, স্পষ্ট বোঝা যাচ্ছে জিম করা পেশিযুগল। আনিশা চোখ নামিয়ে নিয়ে তারপর বিড়বিড় করে বলে, দেশে এত ছেলে থাকতে আপনারে এত সুন্দর হতে হলো কেন? নাকি আমার কাছে লাগে? ইস, আপনাকে যদি ছুঁয়ে দিতে পারতাম শ্রাবণ ভাইয়া। আব্বু যখন বলেছিল মাধ্যমিক পরীক্ষার পর আমি যা চাইব তাই দিবে, তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই রাগচটা ভোম্বল শ্রাবণ ভাইকেই চাইব। আপনার বকা শুনতেও আমার ভালো লাগে। বলেই চোখ বুজে বুকের বাম পাশে হাত দেয় আনিশা। তারপর চোখ খুলে বাড়ির ভিতরে চলে আসে। শুভ্ররা বাড়ি আসতে অরুর কান্না শুনে সারা অরুকে নিয়ে বাইরে চলে আসে। শুভ্র আসতে চাইলেও সারা নিষেধ করে খেয়ে নিতে বলে। সারা বাগানে ঘাসের উপর বসে অরুকে ঘুম পড়াচ্ছে আর গল্প শোনাচ্ছে। তখন একটা মেয়ে পিছন থেকে এসে বলে, এই মেয়ে, বসতে পারি তোমার পাশে? সারা পিছু ঘুরে দেখল তার সমবয়সী একটা মেয়ে। দেখতে শুনতে ভালোই। সারার বোরিং লাগছিল, তাই মেয়েটাকে বসতে বলল। মেয়েটিও হাসি মুখে সারার পাশে বসল। তারপর নাম জিজ্ঞাসা করলে সারা নাম বলে। মেয়েটিও তার নিজের নাম জানায় ইতু। সারা ইতুর সাথে গল্পে মজে ওঠে। একাতু আটটু কথা হঠাৎ ইতু জিজ্ঞাসা করে, আচ্ছা সারা, এই বেবিটা কার? সারা কোনো দ্বিধা সারাই উত্তর দেয়, মেয়েটি তার। ইতু বলে, তুমি বিবাহিত? সারা হুঁ বললে ইতু আবারও জিজ্ঞাসা করে ওঠে,
আচ্ছা, এই পিচ্চির আব্বুর নাম কি? সারা বলতে যেয়ে থেমে যায়, কারণ ছোট থেকে শুনেছে স্বামীর নাম ধরতে নেই। সারার ভাবনার মাঝেই ইতু বলে ওঠে, সারা, জানো, শান্তা আপু আছে না, শ্রাবণ ভাইয়ার বোন? হুম। আপুর সামনে বিয়ে মনে হয় কিছুদিন পরেই। কি? সারা অবাক হয়ে জিজ্ঞাসা করে। আরে হ্যাঁ, শান্তা আপুই বলল। তুমি শান্তা আপুকে কিভাবে জানো ইতু? সারা সন্দিহান কঙ্কি বলে। আরে আমার বাসা ওই যে, হাত দিয়ে ইশারা করে একটা বাড়ির দিকে। ও, সারা একটু হাসল দম ছেড়ে। আসলে শান্তা আপুর বিয়ে আগেই হয়ে যেত, কিন্তু মাঝখানে একটা কারণে আর হয়নি। কি কারণে? সারা বেশ উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করে। আসলে শান্তা আপু আর শুভ্র ভাইয়ার অনেক আগে থেকে প্রেম, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টলি ভাইয়ার সাথে একটা মেয়ের সাথে চুক্তিতে বিয়ে হয়ে যায়। তাই বিয়ের ডেট পিছায়। আজকালের মধ্যে আংটি পরিয়ে রাখবে, তারপর সেই মেয়েকে ডিভোর্স দিয়ে বিয়ে। কি? সারা যেন আকাশ থেকে পড়ল। আমি তো এখন দেখে আসলা ভাইয়া শান্তা আপুর রুমে গেছে। আমি শান্তা আপুকে ডাকতে গিয়েছিলাম। তুমি জানো তুমি কি বলছো? সারার মুখে কালো মেঘ নেমে আসে। আরে হ্যাঁ, তুমি জানো? সারার কানের দিকে মুখ এগিয়ে নিয়ে এসে ফিসফিস করে বলল। আরে শুভ্র ভাইয়ার শান্তা আপুর তো বিয়ের আগেই অনেক কিছু হয়ে গেছে। অনেক কিছু মানে? সারা শুকনো ঢোক গিলল, ভয়ে তাকে ঘিরে ধরেছে। আরে তোমার বাচ্চা আছে, বোঝো না, বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ যে সম্পর্ক করে সেইটা। কথাটা শোনা মাত্র সারার ছোট্ট মস্তিষ্ক চক্কর দিয়ে উঠে। নিজেকে সামলে নেই, তখন ইতু বলে, আচ্ছা থাক, এসব কাউকে বলিও না, বললে কি না কি ভাববে। আমাকে আম্মু ডাকছে মনে হয়, বলেই ইতু চলে যায়। এদিকে সারার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগল। এই শীতকালও আকাশ ডাকছে, হয়তো বৃষ্টি আসবে। ঠিক আকাশের মতোই সারার মন মেঘে ঢেকে গেছে। সারা ঘুমন্ত অরুকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকতেই বাইরে মুষলধারে বর্ষণ শুরু হয়। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। সারা অরুকে নিয়ে বাড়িতে ঢুকতেই দেখতে পাই শুভ্রর রুমের দরজা চাপানো, ডাইনিং ফাঁকা। অন্য কর্নারের ঘরে বসে সবাই আড্ডা দিচ্ছে, শুভ্রর চাচি, তার শাশুড়ি আর ছোট শাশুড়ি রান্নাঘরে। সারা রান্নাঘরে গিয়ে মিসেস আনিতাকে ডাকতেই তিনি আসলেন। সারা অরুকে মিসেস আনিতার কোলে দিলেন। তখন মিসেস সুমনা এসে বলল, মা দাঁড়া, শুভ্রর জন্য কফি নিয়ে যা, ওর নাকি মাথা ব্যথা করছে। শান্তা এসে বলে গেল। শান্তার নাম শুনতেই সারার চোখ জলে উঠল, হৃৎপিণ্ড লাফাতে লাগল জোরে। মিসেস সুমনা এসে সারার হাতে এক মগ কফি আর দিলেন একটা ট্রেতে। সারা হাঁটতে লাগল শুভ্রর রুমের দিকে, মনে আতঙ্ক। দোয়া করছে মনে মনে, আল্লাহ, সব মিথ্যা হকি তোর কথা, আমি সহ্য করতে পারব না। শুভ্র খেয়ে উঠে রুমের দিকে যেতেই শান্তার সাথে দেখা। শুভ্র বেশ কঠিন কণ্ঠেই বলল, শান্তু, এক কাপ কফি এনে দে বোন। আমার শান্তা হয়তো এটারই অপেক্ষায় ছিল। শান্তা তাড়াহুড়ো করে নিচে চলে গেল কফি আনতে। শুভ্র কোনো দিকে না তাকিয়ে রুমে চলে এলো। বেশ কিছুক্ষণ পর শান্তা খালি হাতে মুখ কালো করে কাঁদতে কাঁদতে শুভ্রর রুমে ঢুকল। শান্তা সিঁড়ি দিয়ে দেখল সারা এদিকে আসছে। সে তাড়াতাড়ি শুভ্রর রুমে ঢুকে গেল। শুভ্র শান্তাকে কাঁদতে দেখে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? সাথে সাথে শান্তা দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। টাল সামলাতে না পেরে দুজনে উল্টে বিছানায় পড়ে। ঠিক সেই মুহূর্তে সারা দরজা ঠেলে রুমে প্রবেশ করে। বিছানার দিকে তাকাতে হাত থেকে কাপ পড়ে যায়। ঝনঝন শব্দে টুকরো টুকরো হয়ে যায় কাঁচের কাপটি। কিছু ভাঙার শব্দে শুভ্র তাকাতেই দেখতে পাই নিস্তব্ধ সারাকে। এক মুহূর্ত দেরি না করে শান্তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসে। শুভ্র কিছু বলার আগেই সারা শান্ত কণ্ঠে বলে, বন্ধুরা, শুভ্র কি পারবে সারার এই ভুল বোঝাবুঝি দূর করতে, নাকি শান্তা আর শ্রাবণী চক্রান্তে আজীবনের জন্য আলাদা হয়ে যাবে তারা? পরবর্তী পর্বে কি ঘটতে যাচ্ছে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতে শুভ্রর কি উচিত ছিল, শান্তার ওপর আরও কঠোর হওয়া? আর আমাদের গল্পফড়িং পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পর্বে। ধন্যবাদ।